Hi everyone, welcome to Unacademy WBPSC. Unacademy প্লাসের সাবস্ক্রিপশন তোমাদের বদল হয়ে যেতে চলেছে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস চেঞ্জ হচ্ছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস টেস্ট সিরিজ এখানে তোমাদের জন্য রয়েছে এবং একটি ফাউন্ডেশন ব্যাচ আসছে যার নাম আগমন। এখানে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই ব্যাচে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেকশনকে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন প্রিলি এবং মেন্স লেভেলের টোটালটি কভার করাবো এবং আমার হিস্ট্রির টার্গেট তোমরা যারা জানো আমি তোমাদেরকে বলি 70-80% টার্গেটে আমরা আমাদের প্রিপারেশনকে নিয়ে মুভ করব। মানে একটি সাবজেক্টে শিওর শর্ট 70-80%, সাথে অন্যান্য টিচাররা যাবতীয় যেই সাবজেক্টসগুলো তোমাদেরকে পড়াচ্ছেন তার কমপ্লিট একটা আইডিয়া তোমরা পাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে কোনো সাবজেক্টের জন্য চিন্তা করতে হচ্ছে না। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও এবং সাবস্ক্রিপশন নিতে চাও, তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে WBCS মেন্সকে টার্গেট করে এবং এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের কাছে নিজেরা প্রিপারেশন একদম আপ টু লেভেলের করতে পারবে এবং সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার পরে মক টেস্ট দিতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই যে মক টেস্টের টাইমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 19, 20, 21, 22, এই যে মক টেস্টে তোমরা পার্টিসিপেট করার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। WBPSCর যে এখানে ফ্রি টেস্টগুলি রয়েছে, যাদের সাবস্ক্রিপশনে এক্ষেত্রে মানির কন্ডিশনের বা মানিটারির প্রবলেম ফেস করছো, তারা এই টেস্টগুলো এখানে দাও এবং এখান থেকে রিওয়ার্ড জিতে নাও। বিকজ 75% স্কলারশিপ 2 বছরের সাবস্ক্রিপশনে এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে, মাত্র 25% পেমেন্ট করলেই হয়ে যাবে। এখানে 50% দেওয়া হচ্ছে, এখানে 25% দেওয়া হচ্ছে। তো নিজেদের মধ্যে যদি পোটেনশিয়ালিটি থাকে তাহলে সেটাকে টেস্ট করো, র্যাঙ্ক করো এবং আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। এবং এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজ তোমাদের থাকছে তার আবার অ্যানালিসিস আমাদের এডুকেটররা তোমাদের সাথে করে দিচ্ছেন। স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলি তার অনেকটাই বেশি ফিচার থাকে প্লাস ক্লাসে। স্পেশাল ক্লাসে এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে লার্নারদেরকে পোল প্রোভাইড করার মাধ্যমে কোনো একজন টিচারকে তোমরা ফলো করে রাখলে কখনো কোনো ক্লাস মিস হবে না। লেকচার নোট এনি টাইম এনিওয়্যার তোমরা ক্লাস করতে পারো এবং সাবস্ক্রিপশনের এই যে 12 মাসের ফি, 24 মাসের ফি সেটি কিন্তু বদলে যাচ্ছে। 12 মাসের এই মুহূর্তে 871, 24 মাসের 633 রয়েছে। সেটি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে আরও 10% তোমরা ডিসকাউন্ট টোটালের উপর পেয়ে যাচ্ছ। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় এবং তোমাদের প্রিপারেশনে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এখানে তোমরা পড়াশোনা করবে এবং নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কাভারেজটা নেবে, সাপ্তাহিক মক টেস্ট এখানে দেবে, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের সিরিজে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, চলো যাওয়া যাক। মডার্ন হিস্ট্রি থ্রু MCQ সিরিজের পার্ট 6-এ তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের পার্টেও আমরা ইম্পর্টেন্ট অনেকগুলি প্রশ্ন আলোচনা করব যেগুলি তোমাদের প্রত্যেকটি এক্সামের জন্য প্রয়োজনীয়। আমাদের প্রিভিয়াস ইয়ার যে পেপার আমরা সলভ করব খুব তাড়াতাড়ি, তোমাদের জন্য একটি সিরিজ আমি স্টার্ট করতে চলেছি। তোমাদের যদি কিছু সাজেস্টিভ আইডিয়া থাকে হিস্ট্রির কেমন টাইপের সেশনস তোমাদের পছন্দ, নিশ্চয়ই জানিও, আমি সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করব। আমাদের এর আগের পার্টগুলো যারা দেখোনি সেই ডেসক্রিপটিভ পার্টটি অবশ্যই দেখে নিও, তোমাদের টার্গেট ওরিয়েন্টেড প্রিপারেশনকে অনেকটা স্মুথ করার ক্ষেত্রে প্রয়োজনীয় হবে। আজকের প্রথম প্রশ্ন, হু ওয়াজ দি অ্যাডাপ্টেড সন অফ লাস্ট পেশওয়া বাজিরাও টু? লাস্ট পেশওয়া বাজিরাও টু এর অ্যাডাপ্টেড সনের নাম এখানে জানতে চাওয়া হচ্ছে।
এবার এই যে সিরিজগুলোতে আমরা এখানে পার্টিসিপেট করছি এবং প্রত্যেকটি কোশ্চেনের যে আমি এক্সট্রা ডেটা তোমাদেরকে প্রোভাইড করছি, তার একটি মাত্র লজিক হচ্ছে এটাই, তোমরা যাতে তোমাদের প্রিপারেশনের রিলেটেড কোশ্চেনগুলোর আইডিয়া পাও। এর আগের যে পার্টগুলো অলরেডি আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, সেগুলি কিন্তু ম্যান্ডেটরি বেসিসে তোমরা দেখে নিও। এবার এক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে নানা সাহেব, অ্যাডাপ্টেড সন পেশওয়া বাজিরাও 2 এর এখানে নানা সাহেব। এবার এর রিলেটেড বেশ কয়েকটা ডেটা থাকে, সেক্ষেত্রে মারাঠার স্টোরিটা আমাদের জানতে হয়। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে স্পেশাল ক্লাসে আবার মারাঠাকে নিয়ে কথা বলবো। এখন আমাদের এনসিআরটি সেকশনটি আমি তোমাদের স্পেশাল ক্লাসে কভার করাচ্ছি। সো এই জায়গা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদেরকে একটু বলে নিই। বলছে ইন উইচ ইয়ার অফিস অফ গভর্নর জেনারেল ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং দ্য ব্রিটিশ ইন্ডিয়া 1773? হু ওয়াজ দি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? ওয়ারেন হেস্টিং। Who among the following popularly known as father of civil service? কর্নওয়ালিস। ওয়ারেন হ্যাস্টিং কোন সিস্টেমের অ্যাবলিশন করে? ডুয়াল সিস্টেম। কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গলের সাথে কানেক্টেড। জন শোর পলিসি অফ নন ইন্টারফারেন্সের সাথে কানেক্টেড। ওয়েলেসলি ওয়েলসাব সাবসিডিয়ারি অ্যালায়েন্সের সাথে কানেক্টেড। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল এখানে বম্বে ওয়াজ ডেজিগনেটেড অ্যাট প্রেসিডেন্সি যখন ডিক্লেয়ার করা হয়, তখন কে ছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল? হ্যাস্টিং, লর্ড হ্যাস্টিং। ট্রিটি অফ সেরেঙ্গাপট্টম এখানে কার সাথে কার হয়? টিপু সুলতান, কর্নওয়ালিস। এই যে ছোট ছোট ডেটাগুলো মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাইন্ডে চলে আসবে। একদম হাই ভোল্টেজের প্রিপারেশন হবে। কখন হবে? যখন সাবজেক্টটাকে ডিপলি জানবে, শিখবে, বুঝতে পারবে। তাই আমাদের সাথে প্রত্যেকটা পার্টে তোমাদের প্রত্যেকটা লজিক দিয়ে পড়ার যে মজাটা, সেটা যখন তুমি পড়তে পারবে তখন তুমি বুঝতে পারবে। এখানে স্ট্রং সেন্টার অ্যান্ড লিডার অফ দি রিভল্ট অফ 1857, 1857 যে বিদ্রোহ, 1857 এই বিদ্রোহে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় বিভিন্ন আলাদা আলাদা গ্রুপে এখানে ডিফারেন্ট পার্টিসিপেশন হয়। যেমন কানপুরে এখানে নানা সাহেব এবং তার অ্যাডাপ্টেড, এখানে আমরা যদি দেখি তিনি অ্যাডাপ্টেড সন ছিলেন এই বাজিরাও 2 এর। হি ওয়াজ রিফিউজড দ্য ফ্যামিলি টাইটেল, এবং এখানে দেখা যায় কানপুরে তিনি থাকতেন। নানা সাহেবকে এখানে ইংলিশদের দ্বারা তাড়িয়ে দেওয়া হয়, বিতাড়িত করা হয়, এক্সপেল করা হয়, এবং প্রক্লেইম হিমসেলফ দ্য পেশওয়া, অ্যাকনোলেজড বাহাদুর শাহ অ্যাজ দ্য এম্পেরার অফ ইন্ডিয়া। এবার এখানে পয়েন্টটা হচ্ছে গিয়ে ইংলিশরা এখানে বিতাড়িত পরবর্তী সময়ে করলেও নানা সাহেব কিন্তু আগে এক্সপেল করেছিলেন, বাট আলটিমেটলি কানপুরে বেশ সমস্যা ক্রিয়েট হয় এবং বিদ্রোহটা এখানে শুরু হয়। বাহাদুর শাহকে এম্পেরার অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করা হয় এবং ডিক্লেয়ার হিমসেলফ টু হিজ গভর্নর। এবার এখানে আলটিমেটলি হাগ হুইলার এই কমান্ডিং সেশনের একজন ছিলেন, তার কাছে এখানে আমরা দেখা যায় যে বাধ্য করা হয় এবং তাকে এখানে মৃত্যুবরণ করতে হয়। তার মানে প্রথমত নানা সাহেব সাকসেসফুল হলেও আপকামিং টাইমে দেখি এই সাকসেসটা বেশি দিন থাকে না। নেক্সট, লাস্ট গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়াকে? তো খুবই স্বাভাবিকভাবে ক্যানিং, লর্ড ক্যানিং আমাদের এক্ষেত্রে আনসার। এবার ক্যানিংয়ের যে সময়কাল তা যদি আমরা দেখি 1856 থেকে 1857 পর্যন্ত ক্যানিং এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। তারপর 1858 থেকে 1862 পর্যন্ত এখানে ক্যানিং হয়ে গেলেন ক্যানিং এখানে ভাইসরয় অফ ইন্ডিয়া, কারণ পথটাই বদলে গেল। এবার এই 56 থেকে 57 টাইমে এখানে 3টি ইউনিভার্সিটি সেট আপ করা হয়েছিল, ক্যালকাটা, মাদ্রাজ, বম্বে 1857, এবং রিভল্ট হয়েছে 1857। এর আগে কে ছিলেন? 1848 থেকে 1856 পর্যন্ত ছিলেন ডালহাউজি। ডালহাউজির ডক্ট্রিন অফ ল্যাপস প্রচণ্ড পরিমাণে এখানে প্রবলেম ক্রিয়েট করে এবং সেটি অন্যতম কারণ হয় আমাদের বিদ্রোহের।
লর্ড ক্যানিং 1858 থেকে 62-তে এই সময় আমরা দেখতে পারি ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্রম দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দি ক্রাউন এখানে আসে। এই সময় হোয়াইট মিউটিনি হয় ইউরোপিয়ান ট্রুপসের দ্বারা। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এই ক্যানিংয়ের টাইমেই আমরা পাই। এবার 1861-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে কি হয়? 1861-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে তো অনেক কিছুই হয়, বিকজ লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানদের ইনকর্পোরেশন স্টার্ট হয়ে যায়। ক্যানিং এখানে 3 জনকে নমিনেট করে, ঠিক আছে। এবার এই যে রাজা অফ বেনারস, পাটিয়ালা, এবার স্যার দিনকর রাও, এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হয় এবং 1859-এ পোর্টফোলিও সিস্টেম যেটি দেওয়া হয়েছিল সেটার অ্যাকসেপ্টেন্সটাও ক্যানিং এখানে 61-এ করিয়ে নেন। এই 61-এর ইম্পর্টেন্সে বেশ কিছু জায়গায় নতুন নতুন প্রভিন্সেস সেট আপ করা হয়। এই প্রত্যেকটি ডেটা তোমরা ডিটেলে যদি সিরিয়াস স্টুডেন্ট হও দিব্যি মনে রাখতে পারবে, কোনো প্রবলেমই তোমরা ফেস করবে না যদি লজিক্যালি বোঝো। তাই একদম টেনশন নেবে না, আমাদের সাথে কানেক্টেড থাকো, ফ্রি সেশনসগুলোই অ্যাটলিস্ট আগে করতে থাকো। হিস্ট্রিকে ভেরি ইজি লাগবে, এবং হিস্ট্রি যদি একবার ইজি হবাটা শুরু করে দাও তাহলে অপশনালেও কোনো প্রবলেম হবে না, এতটাই কানেক্টেড ওয়েতে তোমাদেরকে পড়ানো হয়। হু ওয়াজ দি ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়েন রাউলাট অ্যাক্ট ওয়াজ পাসড? এবার স্বাভাবিকভাবে রাউলাট অ্যাক্ট পাস হয়েছিল কখন? 1909-এ, ঠিক আছে। এবার মরলে মিন্টো রিফর্ম, ওকে, মরলে মিন্টো রিফর্ম। এবার দেখো রাউলাট অ্যাক্টের যে বিদ্রোহ এটাতেই প্রবলেম হয়। কেমন প্রবলেম হয়? এই যে রাউলাট অ্যাক্ট এখানে পাস করা নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে গিয়ে ব্রেনে একটা, যেহেতু রাউলাট অ্যাক্টের সাথে মরলে মিন্টো রিফর্ম এই কনসেপ্টের কনফিউশন হয়ে যাচ্ছে, তার মানে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। ইয়েস, রাউলাট অ্যাক্ট তো তাহলে 1909 নয়, তাহলে রাউলাট অ্যাক্ট কবে? 1919-এ। কারণ রাউলাট অ্যাক্টের জন্যই তো নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে। এই যে কনফিউশনটা না, নিজেদেরকে পড়ার সময় করতে হবে, পরীক্ষাতে যেন না হয়। আমার সমস্যা কোথায় হচ্ছে? যেই জিনিসটা দিয়ে সমস্যা হচ্ছে সেই জিনিসটার দিকেই তাকাই। যে জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে 1909 এবং 1919-কে আমি মনে রাখতে পারি না, তাহলে 1909 হচ্ছে মরলে মিন্টো রিফর্ম আর 1919 হচ্ছে মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম। রাউলাক্টের মন্টেগিউ চেমসফোর্ড কানেক্টেড, কারণ তারপরই এখানে জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকারের 13ই এপ্রিল 1919-এ ঘটনাটা ঘটেছে, তার মানে এটা কানেক্টেড। এবার তাহলে মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম, চেমসফোর্ড, তাহলে লর্ড চেমসফোর্ড এখানে ভাইসরয়। রাউলাট অ্যাক্টে এখানে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে 2টি বিল ইন্ট্রোডাকশন করা হয়, একটা বিল এখানে ড্রপ করে দেওয়া হয়, কিন্তু ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশন অ্যাক্টের এখানে এক্সটেনশন হয়, এবং ইট ওয়াজ what was officially called anarchical revolutionary crime act but popularly known as a Rowlatt Act। তো এখানে এই anarchical and revolutionary crime act Rowlatt কে বলা হয়। রাউলাট অ্যাক্টের দ্বারা এখানে দেখা যাচ্ছে ব্রিটিশ জাজ স্যার সিডনে রাউলাটের কমিশনের রেকমেন্ডেশনে দেখা যাচ্ছে যে সেই সময় সেডিশিয়াস কনস্পিরেসি ইন্ডিয়ান পিপলরা কি করছে তাকে দেখো, তাকে বোঝার চেষ্টা করো, সেই ব্যাপারে কথা বলো, এবং সেখানকার অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে কোশ্চেন মার্ক তুলে তাদেরকে জেলে দিয়ে দাও। জেলে নিয়ে যাও, এবং তার কোনো কিন্তু ট্রায়াল হবে না। 2 বা ততোধিক ব্যক্তি তাদেরকে যদি একসাথে কথা বলতে দেওয়া হয়, তাহলে কথা বলতে দেখা হয়, দেওয়া হয় না, দেখা হয়, তাহলে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে। তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি এখানে দেখতে পারা যাচ্ছে, এর জন্য এখানে দেখা যাচ্ছে যে ইট অ্যালাউড অ্যারেস্ট অফ ইন্ডিয়ান উইদাউট ওয়ারেন্ট অন মেরে সাসপেশন অফ ট্রিজন। বিশ্বাসঘাতকতার মাথায় রেখে তাকে যখন তখন সে করুক বা না করুক তাকে জেলে দেওয়া হবে। এবার দ্য ল অফ হিভিয়াস কর্পাস, দ্য বেসিস অফ সিভিল লিবার্টি ওয়াজ সট টু বি সাসপেন্ডেড বিকজ হিভিয়াস কর্পাস ম্যান্ডামাস সাসিওরারি কিউ ওয়ারেন্ট, তোমরা পড়েছো পলিটিতে, টু হ্যাভ দ্য বডি। কোর্টে এখানে রিপ্রেজেন্টেশন মানে এক্সিকিউটিভসদের যে কাজ এবং লেজিসলেটিভদের যে কাজ সেটা নিয়ে প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে। এবার
1919-এ কি ঘটনা ঘটেছে দেখো। মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম হয়েছে। মন্টেগিউ হচ্ছে সস, চেমসফোর্ড এখানে ভাইসরয় অফ ইন্ডিয়া। এখানে প্রভিন্সিয়াল সাবজেক্টকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হলো ট্রান্সফার আর একটা হলো রিজার্ভ। অল ট্রান্সফার সাবজেক্ট যেখানে গভর্নর এখানে লেজিসলেটিভ কাউন্সিলের সাথে কথা বলতে পারে বা লেজিসলেটিভ কাউন্সিলরা গভর্নরকে রেকমেন্ডেশন দিতে পারে। আর রিজার্ভ সাবজেক্টে গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিল এখানে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে রেসপন্সিবল নয়। প্রথমবার বাইক্যামেরালিজম ডাইরেক্ট ইলেকশন এখানে চালু হলো। বাজেটের কথা কিন্তু আমি যদি বলি তাহলে সেটা কবে চালু হয়েছে মনে পড়ছে দেখো তো। আচ্ছা, এর দ্বারা এখানে এস্টাবলিশমেন্ট অফ দি পাবলিক সার্ভিস কমিশন আমরা দেখতে পাচ্ছি, বিকজ সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন এখানে সেট আপ হয়েছে 1926-এ এবং এখানে সিভিল সার্ভেন্টদের রিক্রুটমেন্টের জন্য প্রভিন্সিয়াল বাজেট, সেন্ট্রাল বাজেট এদেরকে আলাদা করা হয়েছে। এবং এই ডাইআর্ক, এই কনসেপ্টটা এটা গ্রিক ওয়ার্ড ডাইআর্কের থেকে এসে, যার মানে হচ্ছে ডাবল রুল। এবং যদিও বা এই যে ব্যাপারটা এটা খুবই আনসাকসেসফুল হয়েছে। এবার হঠাৎ করে যারা 1919 পড়ছে কিছু বুঝতে পারছে না মাথায় যে ব্যাকগ্রাউন্ডটা কি, তো যে কোনো স্টাডি করার জন্য তার ব্যাকগ্রাউন্ড নলেজটা কিন্তু ভীষণভাবে দরকার। বলছে ইন উইচ অফ দি ফলোইং প্রভিন্স ওয়াজ আ কংগ্রেস মিনিস্ট্রি নট ফর্মড আন্ডার দ্য অ্যাক্ট অফ 1935। 1935-এর অ্যাক্টের আন্ডারে কোনটি ফর্ম করা হয়নি? সো আনসার ইজ পাঞ্জাব। 1935-এর অ্যাক্টের আন্ডারে পাঞ্জাবকে ফর্ম করা হয়নি। এই যে পাঞ্জাব বা 1935-এর যে অ্যাক্ট, এটা একটা মাইলস্টোন অন্যতম আমরা বলতে পারি। ইট ওয়াজ লেন্দি ডিটেল ডকুমেন্ট যেখানে 321টি সেকশন এবং 10টা শিডিউল ছিল। এর দ্বারা বাইক্যামেরালিজমকে 11 প্রভিন্সের মধ্যে 6টা প্রভিন্সে অ্যাড করে দেওয়া হয় এবং লেজিসলেচার অফ বেঙ্গল, বম্বে, মাদ্রাজ, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স ওয়ার মেড bicameral consisting of a legislative council, upper house and legislative assembly, lower house. তো এই বাইক্যামেরালিজম এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন করা হচ্ছে 11টা প্রভিন্সের মধ্যে থেকে 6টি প্রভিন্সে। বেঙ্গল, বম্বে, মাদ্রাজ, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্সে এখানে বাইক্যামেরালিজম আসে। তাহলে মানে এই যে 6 জন, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার দেখো আমরা কিভাবে সহজে মনে করতে পারি সেটাকে বুঝতে হবে না। এবার বেঙ্গল, বম্বে এবং মাদ্রাজ প্রথম থেকেই এদের নিয়ে কোর্ট কালচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট নিয়ে এদের কথা। এবার বেঙ্গল থাকলে সেখানে বিহার থাকবে, বেঙ্গল, বিহার, ওড়িশা কিন্তু নেই, ঠিক আছে। একটু তোমাদেরকে তাকাতে হবে। 3টে বি, ট্রিপল বি, 3B, ওকে, 3BMA, ঠিক আছে। এবার এটাকে ট্রিক্সের মাধ্যমে তুমি বিটাকে পরে দিলে আবার গন্ডগোল হয়ে যাবে, তাই MB এর কনসেপ্টে আর কি, MB এর কনসেপ্টে 3টে বি মনে রেখো। আর MBA করলে লাইফে উন্নতি আছে, আপ, ঠিক আছে। MBA করলে লাইফে উন্নতি আছে, আপ। তার মানে এবার দেখো বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, 3টে বি হয়ে গেল, ওকে, 3টে বি। বিহার পেয়ে গেলাম মাদ্রাজের সাথে, A ফর আসাম, আর উত্তরপ্রদেশ, UP। MBA করলে লাইফে আপলিফমেন্ট হয়। তার মানে এই যে জায়গাটা বাইক্যামেরালিজম আমরা কত সহজে পড়ে নিলাম ট্রিক্সের মাধ্যমে। এরকম প্রচুর ট্রিক্স আছে যাতে অ্যাটলিস্ট চোখে দেখে আমি হঠাৎ করে মাথায় চলে আসতে পারে, আচ্ছা এটার মানে এটা। সো টেনশন নেবে না, লাইফে রিল্যাক্স থাকবে। দ্য 3 রাউন্ড টেবিল কনফারেন্স হেল্ড ইন, কোথায় হয়েছে? লন্ডনে হয়েছে। এবার এই রাউন্ড টেবিল কনফারেন্সেসগুলো হতো কেন, কারণ কি? রাউন্ড টেবিল কনফারেন্সেসগুলো হতো তার কারণ হচ্ছে এক্ষেত্রে রাউন্ড টেবিল কনফারেন্সেসগুলোর মাধ্যমে আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের প্রকাশ আমরা দেখতে পারি। আর প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স এখানে নভেম্বরের 1930 থেকে জানুয়ারিতে হয়েছে। এখানে কিন্তু আমরা পার্টিসিপেট করিনি, আইএনসিরা পার্টিসিপেট করেনি। হাউস অফ লর্ড অ্যাট লন্ডন বাই ব্রিটিশ কিং।
এখানে চেয়ার্ড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি পার্টিসিপেট করেন, সরোজিনী নাইডু পার্টিসিপেট করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টিসিপেট করে, বাট ইট ওয়াজ আনসাকসেসফুল। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স এখানে 17ই নভেম্বর থেকে 24শে ডিসেম্বর হয়, এই জায়গাটিকে দেখতে হবে 1932-তে। ওকে, টাইম লাইনটা একটু মাথায় রেখো। When did capital transfer from Calcutta to Delhi? দিল্লি থেকে এখানে ক্যাপিটাল ট্রান্সফারটা কত সালে হয়েছে? তো 1911 সালে এই ক্যাপিটাল ট্রান্সফারটা আমরা দেখতে পাচ্ছি। দিল্লিকে নতুন ক্যাপিটাল বানানো হয় দিল্লি দরবার 1911 টাইমে। ব্রিটিশ এম্পায়ার অ্যানাউন্সমেন্ট করে 12 ডিসেম্বর 1911-এ দিল্লি দরবার এখানে করা হবে। এবং আমাদের বঙ্গভঙ্গ যেটা 1905-এ হয়েছিল তার অ্যানুয়ালমেন্ট করে দেওয়া হয় 1911-তে। দিল্লিকে নিউ ক্যাপিটাল বানানো হয় ইন্ডিয়ান রিজনের, এবং এই ক্লিয়ার ডিক্লারেশনের দ্বারা, ক্যাপিটাল শিফটিংয়ের দ্বারা একদম সবাই স্তব্ধ হয়ে যায়। দিল্লির মেডাইভাল পিরিয়ডে একটি অন্যতম একটা বেশ প্রগ্রেসিভ একটা প্লেস ছিল। দিল্লি হ্যাড বিন অন সাবকন্টিনেন্ট ট্রেড রুট। এখানে coveted seat of governance for several empires that ruled India earlier। কারণ আলটিমেটলি মেডাইভাল পিরিয়ডে দিল্লি একটা অন্যতম হাব হিসেবে ছিল। লর্ড হার্ডিং এখানে হোপ দ্যাট দে কুড আন্ডু দ্য পার্টিশন অফ বেঙ্গল, মুভ আউট, এখান থেকে বেরিয়ে আসতে পারে। এবং এই যে ফাউন্ডেশন স্টোন দিল্লির রাখা হয় জর্জ ফাইভের দ্বারা, এম্পায়ার অফ ইন্ডিয়া কুইন ম্যারি। দিল্লি দরবার 12ই ডিসেম্বর 1911-তে হয়। নেক্সট, হু ওয়াজ রেসপন্সিবল ফর জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার? মুভি তোমরা জানো, দেখেছো, মাইকেল ও ডায়ার। ওনার ধ্বংসাত্মক পলিসি এখানে বাধ্য আমরা এখানে হয়ে যাই এই সময়ে। জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে এই রেসপন্সিবিলিটি পুরোটা ওনার উপর দায়িত্বভার থাকে, কারণ উনি গুলি চালানোর নির্দেশ দিয়ে দেন। বাট এখানে একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার যখন হচ্ছে, তারপরে যখন হান্টার কমিশন এখানে গঠন করা হচ্ছে, বাট আলটিমেটলি তার সলিউশনটা আমরা পাচ্ছি না, তার কোনো গ্রোথ পাচ্ছি না, বিকজ সলিউশন এখানে কিছু দেয়নি। জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে এখানে বৈশাখীর দিন, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে রাওলাট অ্যাক্ট, অ্যানার্কিক্যাল একটা অ্যাক্ট পাস করা হচ্ছে। জালিয়ানওয়ালা বাগে বৈশাখীর দিনে সকলে মিলে সেলিব্রেশন করতে এসেছেন। সেই সময় পাঞ্জাবের পলিটিক্সে এখানে দেখা যাচ্ছে একটা নতুন দিক আসছে। ভগৎ সিং তখন মাত্র 11 বছর বয়স, এবং ভগৎ সিং এর ভারত নজান সভা এখানে দেখা যাচ্ছে ম্যাসাকার এখানে একটা সিম্বল হিসেবে তারা কাজ করেছে। এবং নন কোঅপারেশন মুভমেন্টের যে ডিউরেশনটা 1920s-এ অন্যতম কারণ যার জন্য এই মুভমেন্টটা স্টার্ট হলো, এবং তারপরে খিলাফত মুভমেন্টের সাথে একে জড়িত করা হলো। সাইমন কমিশন অ্যাপয়েন্টমেন্ট কবে পায়? অ্যাপয়েন্টমেন্ট, তো সাইমন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট এখানে আমরা যদি দেখি, সাইমন কমিশন আসার কথা হয় 27-এ, আসে 28-এ। তো আমি যদি 27 বা 28 কোনটা হবে উত্তর, আনসার করো। সাইমন কমিশন 27-এ আসে কেন? আসলে 1919-এর যে অ্যাক্ট, রয়্যাল কমিশন তারা 10 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট পায়। 1919-এর মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম, তার মানে 1929 হবার কথা, কিন্তু 2 বছর আগেই তারা চলে আসে। কেন? ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করে এই কমিশন ইন্ডিয়ান স্ট্যাটুইটারি কমিশনের দ্বারা। কমিশন তার রিপোর্ট সাবমিট করে 1930-তে, এবং তারা বলে ডায়ারকিকে অ্যাবলিশ করে দেওয়া হবে, রেসপন্সিবল গভর্নমেন্ট এখানে প্রভিন্সে তৈরি করা হবে, ব্রিটিশ ইন্ডিয়ার ফেডারেশন মেনটেন করা হবে, প্রিন্সলি স্টেটগুলোকে এস্টাবলিশ করা হবে, কমিউনাল ইলেকটোরেটকে কন্টিনিউ করা হবে। এবং তাদের এই যে রিপোর্টের যে সাবমিশন 1934-এ দেখা হয়, ফেডারেশন উড বি সেট আপ ইফ at least 50% of princely state were ready to join it। বলা হয় ফেডারেশন আমরা রাজি আছি যদি 50% প্রিন্সলি স্টেটের লোকেরা রেডি থাকে জয়েন হতে। এবং এই যে বিল সাইমন কমিশন, এই যে এত অশান্তি,
বাট ওরে কিছু হয় না, কারণ ব্রিটিশ পার্লামেন্টের পরবর্তী টাইমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা আসে আর ম্যাক্সিমামটাই সাইমন কমিশনের রেকমেন্ডেশন দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, হু হেডেড দি ইন্টারিম ক্যাবিনেট ফর্ম 1946? তো জওহরলাল নেহরু। ক্যাবিনেট মিশন অ্যাটলির গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করছে ফেব্রুয়ারি 1946-এ এখানে হাই পাওয়ার মিশন একটা আনা হবে। স্ট্যাফার্ড ক্রিপস, প্রেসিডেন্ট অফ দি বোর্ড অফ দি ট্রেড, এভি আলেকজান্ডার, লর্ড অফ অ্যাডমিরাল্টি, এবং এখানে দেখা যাচ্ছে তারা এখানে পার্টিসিপেট করছেন। এবার পেথিক লরেন্স ওয়াজ দি চেয়ারম্যান অফ দি মিশন। তো নামগুলি মাথায় রাখতে হবে তোমাদের, এখানে খুব ইম্পর্টেন্ট। আজকে লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1919 কি নামে পরিচিত? আশা করি এই উত্তরটি তোমরা এমনিই দিতে পারবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং ইতিমধ্যেই হয়ে গেছে। সো রেগুলারিটি তাই মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। এই যে কোর্সটি তোমাদের জন্য আসছে অল ইন অল, তার মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে আরও স্ট্রং বানাও, এবং আমি রয়েছি 70 to 80% টার্গেটের জন্য তোমাদের কাছে পৌঁছে যেতে। থ্যাংক ইউ।